স্বাগতম অন্ধকারের দোরগোড়ায়, যেখানে প্রতিটা ফিসফিসানিতে লুকিয়ে আছে এক অজানা গল্প, যেখানে ছায়ারাও যেন চুপি চুপি তাকিয়ে থাকে আপনার দিকেই। আমরা শোনাই গ্রামের পরিত্যক্ত বাড়ি, অভিশপ্ত পথ, রাতের হাসপাতাল আর পুরনো কবরস্থানের সব জিকারের ভৌতিক ঘটনার সাক্ষ্য। আপনি যদি সত্যি সাহসী হন তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে শুরু করুন এই ভয়ের যাত্রা। গল্প যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি ফেসবুকে শুনে থাকেন আমাদের গল্প, তাহলে আমাদের পেজে একটা লাইক করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরো ভয়, আরো অন্ধকার আর আরো অজানা রহস্য। চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। শ্যামলডাঙ্গা গ্রামের চারদিক জুড়ে তখন আষাঢ়ের রাতের ভিজে অন্ধকার। দূরে কোথাও বজ্রপাত হচ্ছে, কিন্তু বিদ্যুৎ নেই। চারদিক এ শুধু মশার গুনগুন, বাঁশঝাড়ের মাথা ঝাপটানোর শব্দ আর মাঝে মাঝে হুটহাট করে ওঠা শিয়ালের ডাক। এমন অদ্ভুত নীরব রাতে ভয়ের একটা গন্ধ থাকে, যেন গ্রামটাই চুপচাপ শ্বাস রেখে অপেক্ষা করছে কিছু ঘটবে সেই মুহূর্তটির জন্য। এই গ্রামের মানুষদের একটা কঠোর নিয়ম আছে, সূর্য ডোবার পর শ্মশান ঘাটের দিকে যাবে না কেউ, যতই জরুরি কাজ হোক না কেন। কিন্তু রাহাত এসব মানে না। শহর এ পড়াশোনা করে সদ্য গ্রামে ফিরেছে। গ্রামবাসীদের মুখে শুনেছে বহু গল্প, বহু কানাঘুষো। কেউ নাকি রাতে শ্মশান ঘাটের কাছে গিয়ে আর ফিরে আসেনি। কেউ নাকি মৃতদের ফিসফিসানি শুনেছে, কেউ নাকি দেখেছে ছিন্ন মাথার ছায়া। রাহাত এসব শুনে হাসে। আজ রাতে সে ঠিক করল সব ভৌতিক কুসংস্কারের সত্যতা প্রমাণ করবে। মধ্যরাতে সে বাড়ি থেকে বের হলো। মাঠের ওপর কুয়াশা ভাসছে, মাটিতে জল জমে আছে। হাঁটতে হাঁটতে রাহাত বুঝল আজকে রাত অন্য রকম। হাওয়া খুব ঠান্ডা, চারপাশের শব্দগুলো অদ্ভুতভাবে নিস্তব্ধ। বা সঝাড়ের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ যেন নিঃশব্দে হাঁটছে। ঠিক তার পেছনে রাহাত থামল। শব্দ থামল, আবার হাঁটুর শব্দ আবার শুরু। সে হেসে বলল, ও বিড়াল বা শিয়াল হবে। কিন্তু তার হাসি ধীরে ধীরে জড়তা পেতে লাগলো, কারণ এবার শব্দটা খুব স্পষ্ট। টুপ টুপ টুপ, জলভেজা মাটিতে মানুষের পায়ের শব্দ। রাত হঠাৎ ঘুরে দাঁড়াল। চারদিকে শুধু কালো অন্ধকার, চাঁদ নেই, আলো নেই। কুয়াশার ভিতর দিয়ে কিছুই দেখা যায় না। সে আবার হাঁটা শুরু করতেই সামনে বাঁশের মাথাগুলো আচমক আর নিচু হয়ে গেল, যেন কেউ হাত দিয়ে জোরে চেপে ধরল। হাওয়া হঠাৎ থেমে গেল, সব শব্দ থেমে গেল। এরপর শোনা গেল, ফিরে যা গল। যেন ভিজে মাটির নিচ থেকে উঠে আসছে। শব্দটা মানুষের মতো, কিন্তু স্বাভাবিক নয়, কর্কশ, ফাটা, টেনে বলা। রাহাত থমকে দাঁড় আল। সে দেখল বাঁশঝাড়ের মাঝখান থেকে একটি কালো ছায়া ধীরে ধীরে বের হচ্ছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু স্বাভাবিক মানুষের, গড়ন নয়। হাঁটছে কিন্তু পা মাটিতে পড়ছে না। তার চারপাশের বাতাস ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। রাহাত সাহস করে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু ছায়াটা কাছে আসছে। রাহাত মোবাইলে লাইট অন করল। লাইট জ্বলার সাথে সাথেই সে দেখল সামনে দাঁড়িয়ে আছে একটি নারী। তার পুরো শরীর কাদা মাটিতে মাখা, চুলগুলো একেবারে ভেজা, মুখ ঢাকা। মুখ দেখা যায় না, কিন্তু মুখের নিচে হালকা একটা দাগ, যেন গলা কাটা। মহিলা হাত তুলে আড়া করল। ধীরে ধীরে তার হাত উঠছে আর উঠছে, আঙুলগুলো বিকৃত, লম্বা। আলো তার গলার ভেতর থেকে বের হলো। ওই এদিকে এসো। এক মুহূর্তে রাহাতের বুকের ভেতর কিছু ভেঙে গেল। সে দৌড় দিল, কিন্তু যত দ্রুত দৌড়াচ্ছে মন, এ হচ্ছে কেউ তার দিকে কাছাকাছি চলে আসছে। তার কানে খুব কাছে কেউ ইস করছে, তুই থাম, তোর পেছনেই আছি। রাহাত দৌড়াচ্ছে, শ্বাস ভেঙে যাচ্ছে। হঠাৎ সামনে দেখল শ্মশান ঘাটের বটগাছ। গাছটার নিচে সবকিছু অন্ধকার, যেন আলো সেখানে ঢোকে না। হঠাৎ তার পায়ের নিচের মাটি নড়ে উঠল। মাটি মধ্যে থেকে উঠে এলো পাতলা একটা হাত, বরফ ঠান্ডা, কাদা মাখা মৃতদেহে মতো হাত। হাতটা তার গোড়ালি চেপে ধরল। রাহাত চিৎকার করে উঠল, ওরে ঠিক তখনই সে দেখল
বটগাছের মাথায় বসে আছে সেই নারী, চুল ঝুলছে ওই দিকে, মুখহীন, অন্ধকার গর্তের মতো চোখ, গলা নেই, শুধু কালো কাটা দাগ। আর সে হাসছে। হাসিটা মানুষের মতো নয়, কর্কশ, ছেঁড়া, ঠান্ডা। তুই আমাকে খুঁজতে আসছিস? রাহাতের চোখ অন্ধকার হয়ে গেল। মাটির হাতটা টেনে নিচে নামিয়ে নিচ্ছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কোনটা জানেন? নীরবতা, মৃতদের নীরবতা। রাহাত যখন অচেতন হয়ে পড়েছিল ঠিক সেই মুহূর্ত। শ্মশান ঘাটের ঢিবি, বটগাছ, ভাঙা সমাধিগুলো সবকিছুর নিচে যেন কিছু জেগে উঠছিল। হঠাৎ রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে বটগাছটা নড়তে লাগলো, কিন্তু বাতাস নেই। তবুও পাতাগুলো শক্তভাবে ঝাপটাতে লাগলো, যেন গাছটা রেগে আছে। একটা শুকনো কঙ্কালসার ডাল ধীরে ধীরে রাহাতের মুখের দিকে নেমে এলো। লের মাথায় ছিল একটা পাকা, কালচে, শুকনো চোখ, মানুষের চোখ, যা আস্তে আস্তে তার দিকে তাকিয়ে আছে। চোখের নিচে কাদা বেয়ে পড়ছে, যেন চোখটা মাটি থেকে বের করা হয়েছে। ডালটা কাছে গিয়ে ফিসফিস করল, দেখেছিস, সবাই এখানেই পড়ে থাকে। রাহাত জ্ঞান ফিরে পেল। আলো নেই, কুয়াশা ঝুলছে, ঠান্ডা হাওয়া তার হাড় ভেদ করে যাচ্ছে। প্রথমেই অনুভব করল পায়ের নিচে নরম কিছু। দেখে তার রক্ত হিম হয়ে গেল। একটা মানুষের হাত, কাটা আঙুলো কাঁপছে, যেন জীবিত। হাতটা মাটির নিচে ঢোকার চেষ্টা করছে, আবার বের হচ্ছে। মৃতের নড়াচড়া। রাহাত চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু শব্দ বের হলো না। তার কণ্ঠ শুকিয়ে গেছে। হঠাৎ সেই কাটা হাতটা তার দিকে ঘুরে তাকাল। হ্যাঁ, তাকাল, কারণ হাতের কনুইয়ের কাছে ছোট একটা চোখ, লাল, ফুলে ওঠা, অন্ধকারের ভেতরেও চলচল করছে। চোখটা দ্রুত পলক ফেলল। এবার হাতটা রাহাতের কবজি ধরে টেনে নিল তার দিকে। চারো ইকের ভাঙা সমাধিগুলো থেকে শব্দ উঠতে লাগলো, ঠক ঠক ঠক। কেউ যেন ভেতর থেকে ঠকাঠক করছে। কিছুক্ষণ পর শ্মশান জুড়ে ভেসে এলো অদ্ভুত এক শব্দ, চুলকানোর শব্দ, হাজারো নখ দিয়ে শুকনো কাঠি আঁচড়ানোর মতো। এরপর একটা, দুটো, তিনটে, ক্রমে পুরো জায়গা জুড়ে ছায়া উঠতে আকল। কেউ কুঁজো হয়ে হাঁটছে, কেউ হাত টেনে বেরোচ্ছে, কেউ মাটি ঠেলে উঠে আসছে। এরা মানুষ নয়, এরা দেহ নয়, এরা শুধু ফিরে আসা ছায়। রাতের সামনে দাঁড়াল একজন বৃদ্ধ। তার মুখ ভাঙা, চোখ নেই, ভয়ঙ্কর দাগে ভরা পুরো শরীর, কিন্তু সে হাসছে, একটা শুষ্ক ভাঙা দাঁতের হাসি। সে রাহাতের মাথার কাছে মুখ এনে বলল, আমরা ঘুমাই, কিন্তু রাত হলে ডাকি। তারপর আঙুল তুলে বটগাছের দিকে ইশারা করল। আহাত তাকিয়ে দেখল, সেই কালো ছায়ামূর্তির নারী বটগাছের মাথায় বসে আছে। তার চুল বাতাস ছাড়াই নড়ছে, চোখ গহ্বরের মতো, ভিতরটা ফাঁক। গলা কাটা জায়গা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। সে ধীরে ধীরে মুখ খুলল, কিন্তু মুখ নেই। মুখের জায়গায় ফাঁকা গভীর গর্ত, গর্তের ভব। তোর থেকে শোনা গেল, তুই তো আমার নাম জানতে এসেছিস। তারপর আরো গভীর, আরো ঠান্ডা কণ্ঠস্বর, ওই আমাকে খুঁজেছিল একদিন, তারা আমাকে টেনে নিয়ে গিয়েছিল, ফিরলাম না। মাটির নিচে থাকা কাটা হাত, চোখ খোলা কনুই, ভাঙা মুখের বৃদ্ধ, সবাই একসাথে রাহাতের দিকে এগিয়ে আসতো। লাগলো। হঠাৎ রাহাত অনুভব করল তার গলার পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা, বরফ ঠান্ডা, মৃতের মতো নিঃশ্বাস। ধীরে ধীরে এক কণ্ঠ বলল, তুই কি নিশ্চিত যে এখানে একাই এসেছিস? রাত ঘুরে দাঁড়াতেই দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে আর একটা মুখহীন মানুষ। গলা নেই, মুখ নেই, কেবল একটা বড় গর্ত, যা থেকে বের হচ্ছে হালকা সাদা ধোঁয়া। ফাঁকা মুখের গর্তের ভেতর থেকে আবার শব্দ এলো, তোর পেছনে আমি, তোর পাশে ও আমি, তোর সামনে ও আমি। চারদিকের ছায়া একে একে রাহাতকে ঘিরে ধরতে লাগলো। এমন সময় বটগাছের মাথার নারী চিৎকার কর উঠে বলল, আজ আর ফিরবি না? রাহাত অন্ধকারে চিৎকার করে উঠল, বাঁচাও। তার চিৎকার থেমে গেল এক ঝটকায়, কারণ ঠিক তখন বটগাছের ডালগুলো তাকে ঘিরে ধরে ওপরে তুলতে শুরু করল। তার দেহ বাতাসে ঝুলছে। চারদিকের মৃতেরা সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছে। বাতাসহীন রাতের অন্ধকারে রাহাত ঝুলছে বটগাছের উঁচু ডালের উপর। তার পা দুটো শূন্যে দুলছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। ডালগুলো যেন জীবন্ত,
ধীরে ধীরে তার শরীর বেয়ে ওপরে উঠছে, যেন তাকে গিলে ফেলতে চায়। মাটির নিচে দাঁড়িয়ে থাকা মৃতেরা নিঃশব্দে তাকিয়ে আছে। তাদের চোখে কোনো দয়া নেই, ভয় নেই, শুধু গভীর ক্ষুধা। বটগাছের কাণ্ড হঠাৎ কাঁপতে শুরু করল। মনে হলো ভেতর থেকে কেউ ঘুষি মারছে। তারপর শোনা গেল হা লক্কা কান্না, খুব হালকা, আরো কাছে, আরো জোরে। না, এটা শিশুর কান্না, একটা মৃত শিশুর কান্না। রাহাতের বুক কেঁপে উঠল। গাছটা জীবিত। এটা শুধু সাধারণ গাছ নয়, এটা সমাহিত আত্মাদের বাসা। পাতার ফাঁক দিয়ে ফাঁপা কণ্ঠস্বর ভেসে এলো। ওই সে মারা যায়নি, তাকে মারা হয়েছিল। রাহাত তাকাতেই দেখল বটগাছের এক ডালে শুকনো কাপড়ের মতো কিছু ঝুলছে। হঠাৎ সেটা নড়ল। ভালো করে তাকাতেই দেখা গেল একটা মেয়ের দেহ, সাদা পোশাক, চুল এলোমেলো, মুখ কাটা, জিহ্বা বের হয়ে আছে। দেহটা হঠাৎ নিজের থেকেই দোল খেতে লাগলো। কোনো বাতাস নেই, তবু দোল খাচ্ছে, তারপর মরে যাওয়া। মেয়েটির হাড় থেঁতলে যাওয়া মুখ হঠাৎ রাহাতের দিকে ঘুরে গেল। চোখ নেই, চোখের জায়গায় দুটো চষা গর্ত, কিন্তু সেই গর্তে ভেতর একটা নীলচে আলো জ্বলছে। মেয়েটির মুখে হাসি ফুটল। ওই আমি বাঁচতে চেয়েছিলাম। দেহটা হঠাৎ ছিঁড়ে গেল আর নিচে ধপকর পড়ে গেল। মাটিতে পড়তেই দেহটা ভেঙে হাড়ের মতো শব্দ হলো, আর সেই নীল আলো অদৃশ্য হলো। বটগাছের পাতার মধ্যে অদ্ভুত চক্র, এর মতো কালো ধোঁয়া তৈরি হতে লাগলো। এটা ধীরে ধীরে একটা দৃশ্য তৈরি করলো। রাহাত সামনে দেখতে পেল অনেক পুরনো দিনের মলডাঙ্গা। লোকজন দৌড়াচ্ছে, বাঁশের কঞ্চি হাতে কয়েকজন পুরুষ একটি মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটি চিৎকার করছে, ওই ছাড়ো, আমাকে ছেড়ে দাও। তারপর তারা মেয়েটিকে বটগাছের নিচে এনে বেঁধে ফেলল। গ্রাম্য পীরের মতো দেখতে একজন বলল, এ মেয়ে অপবিত্র, এ আমাদের গ্রাম কালিমালিপ্ত করবে। চিৎকার, কান্না, আর্তনাদ সব মিলিয়ে বাতাস ঠান্ডা হয়ে গেল। রাহা তো দেখল তার সামনে সেই মানুষগুলো মেয়েটিকে মারছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, ওই আমার কোনো দোষ নেই, দয়া করো। কেউ শোনেনি। দৃশ্যের শেষে মেয়েটির গলা কেটে ফেলে বটগাছের শিকড়ে পুঁতে দেওয়া হলো। রাহাতের চোখে পানি চলে এলো। হঠাৎ দৃশ্য ভেঙে গেল। কালো ধোঁয়া গাছের পাতার মধ্যে মিলিয়ে গেল। বটগাছের মাথায় বসে আকাশ এই ভৌতিক নারী এবার উঠে দাঁড়াল। তার মুখের গর্তের ভেতর কালো ছায়া ঘুরছে। ধীরে ধীরে সে নিচে নেমে এলো। মনে হলো বাতাসকেই চিরে আসছে। রাহাতকে ডাল থেকে ঝুলতে দেখে সে খুব আস্তে ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে যারা মেরেছিল তাদের আত্মা এখনো এখানে আটকে আছে। আমি চাই তুই সব জানিস। তারপর সে রাহাতের গলার পাশে এসে দাঁড়াল, একদম কাছে। তার শ্বাসে পচা মাটির গন্ধ যেন সমাধির ভেতর থেকে আসছে। নারী বলল, কিন্তু সত্য জানা মানেই ফিরে যাওয়া নয়। হঠাৎ সে রাহাতের মুখের সামনে আঙুল রাখল। তার আঙুল মাটির মতো নরম, ঠান্ডা, মৃতের মতো ভারী। তারপর সে রাহাতের কপালের উপর হঠাৎ আঘাত করল। এক ঝটকায় রাহাতের চোখ অন্ধকার হয়ে গেল। মনে হলো সে গাছের ভেতর দিয়ে নিচে গভীর অন্ধকারের কোটরে নেমে যাচ্ছে আর নেমে যাচ্ছে। যখন তার চেতনা ফিরল, দেখল সে বটগাছের গুঁড়ির ভেতর একটা অন্ধকার গুহা, যেখানে বাতাস নেই, চারদিক ভিজে ঠান্ডা কাদা মাখা। মনে হলো সে সমাধির ভেতরে আছে। দেয়ালে নখের আঁচড়, নারী, শিশু, পুরুষ, অনেক মানুষের নাম কাটা কেটে লেখা। দূরে শোনা যাচ্ছে, ওই আমাকে বের করো, আমরা বাঁচতে চাই। আর ঠিক তার সামনে গাছের শিকড়ের নিচে অর্ধেক মাটির ভিতর গলা কাটা মেয়েটি বসে আছে। সে ধীরে ধীরে মাথা তুলল, আর তার নীল আলো জ্বলা চোখ রাহাতের দিকে তাক। মেয়েটি বলল, এখানে ঢুকলে আর বের হওয়া যায় না। তার মুখে একটা ক্ষীণ ভৌতিক হাসি। বটগাছের ভেতরের সেই অন্ধকার গুহাটা যেন জীবন্ত। চারদিকে দেয়াল নেই, শুধু ভিজে নরম মাটির মতো কিছু, যা ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। হ্যাঁ, দেয়ালগুলো শ্বাস নিচ্ছে। রাহাত দেয়ালের কাছে মুখ আনতেই মনে হলো দেয়ালটা কাঁপল। পরে শুনতে পেল দেয়ালের ভেতর কারো হৃদস্পন্দন চলছে। রাহাত চারদিকে তাকাতেই দেখল মাটির নিচ তিনটে অদ্ভুত দরজা সদৃশ ফাঁক। ফাঁকগুলো বেঁকানো, অসমান, যেন কোনো মানুষ কেটে বানায়নি। মনে হচ্ছে এগুলো নিজের থেকেই তৈরি হয়েছে। তিনটি পথ। প্রথম পথ থেকে আসছে শিশুর কান্না,
2ও দ্বিতীয় পথ থেকে আসছে। নারীর গোঙানি 3 তৃতীয় পথ থেকে আসছে। ঠান্ডা হাসিরা হাতের বুক ধকধক করতে লাগলো। এর মধ্যে থেকেই অর্ধেক মাটিতে ঢাকা সেই গলা কাটা মেয়েটি আবার বলল, ওরা জীবিত নয়, কিন্তু মরেও নি। তা 2 চোখে নীল আলো জ্বলতে লাগলো। এই 3টা পথ, 3 রকম মৃত্যুর পথ। হঠাৎ প্রথম পথের ভেতর থেকে খুব পরিচিত একটা শব্দ ভেসে এলো, টুপ টুপ টুপ, জল পড়ার মতো। কিন্তু এটা জল নয়। মাটির ফাঁক দিয়ে বের হয়ে এলো অতি ক্ষুদ্র ছোট ছোট হাত। শত শত মাটির ভেতর থেকে উঠছে ছোট শিশুর কঙ্কাল হাত। সেই হাতগুলো একসাথে বলল, আমাদের চোখ দাও। রাহাত চিৎকার করে পিছিয়ে গেল, যে কোনো সময় সেই হাতগুলো তাকে এনে নিয়ে যাবে। গলা কাটা মেয়েটি বলল, এরা সেই শিশুরা যাদের জন্মের আগেই মেরে গভীর মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। বেঁচে থাকার কোনো সুযোগ দেওয়া হয়নি। রাহাতের শ্বাস আটকে গেল। দ্বিতীয় পথের ভেতর থেকে ঠান্ডা কুয়াশা বের হতে লাগলো। এরপর দেখা গেল একটি মহিলার ছায়া, কিন্তু ছায়াটা নিজের শরীর টেনে টেনে হাঁটছে। তার বুক ভেঙে গর্ত হয়ে গেছে, মুখের জায়গায় শুধু নীরবতা। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ওই আমাকে রক্ত ছাড়া মরতে হয়নি। তার শরীর থেকে রক্ত পড়ে না, কিন্তু রক্ত পড়ার শব্দ শোনা যায়। এটি রাহাতকে বলল, এই নারীরা ছিল গ্রামের আগের যুগের ওই পাপী ঘরবধূ। কুসংস্কারীরা তাদের দোষ করেও দোষী সাজিয়ে হত্যা করত। তৃতীয় পথটা অন্য দুটোর চেয়ে ভয়ঙ্করভাবে নিস্তব্ধ। হঠাৎ দেখা গেল মাটির ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো একটা লম্বা ছায়া। তার মুখ নেই, চোখ নেই, মাথা নেই, তবু সে হাসছে। হাসিটা মানুষের নয়, মাটির ভিতরের মৃতের হাসি। ওই আমাকে কবর দেয়নি, সে বলল, আমাকে লুকিয়ে রেখেছিল বটগাছের শিকড়ে, জীবিত থাকা অবস্থায়। রাহাতের শরীর কাঁপতে লাগল, ঘাম জমে বরফ হয়। গেছে, মেয়েটি শান্ত গলায় বলল, তুই যে পথেই পালাতে চাইবি, ওরা 3 জনই তোকে টেনে নেবে। রাহাত ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ল, চোখে পানি চলে এলো। সে কাঁপা গলায় বলল, তোমাকে বাঁচাতে পারি না, তোমরা সবাইকে। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, ওই বাঁচানো যায় না, কারণ আমরা মারা যাইনি। মেয়েটির গলার কাটা জায়গা থেকে কালো ধোঁয়া বের হলো। এই জায়গায় যে আসে সে মারা যায় না, সে আটকে যায়। রাতের বুক হাহাকার করে উঠল। মেয়েটি এবার উঠে দাঁড়াল। তার শেষ কথাটা খুব ধীরে, খুব বউ ঠান্ডা, খুব স্পষ্ট, ওই আজ থেকে তুই আর ফিরে যেতে পারবি না, কারণ তোর নামও এখানে লেখা হয়ে গেছে। হঠাৎ বটগাছের দেয়ালে আগের আঁচড়ের পাশে নতুন একটা আঁচড় ফুটে উঠল। রাহাত অক্ষরগুলো রাহাতের সামনে নিজের থেকেই তৈরি হলো। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অক্ষরগুলো থেকে রক্ত ঝরছে।